মহান স্বাধীনতা দিবস আজ। গভীর শ্রদ্ধায় জাতি স্মরণ করছে ১৯৭১ সালে মুক্তি সংগ্রামে আত্মদানকারী বীর শহীদদের। সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোরে জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি। পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থীদের বইয়ে স্বাক্ষর করেন। পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। প্রধান উপদেষ্টাও স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থীদের বইয়ে স্বাক্ষর করেন। এরপর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ শহীদ পরিবারের সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য এবং বিদেশি কূটনীতিকরা শ্রদ্ধা জানান। এরপর শ্রদ্ধা জানানোর জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাচ্ছেন। সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়াটা হচ্ছে একটা বড় জায়গা আমাদের জন্য। আমি মনে করি আমাদের সীমিত সময়ে আমরা অবশ্যই চেষ্টা করব যে মানুষকে এই বিচারের কিছু কিছু রায় যদি মানুষের সামনে দিতে পারি, তাদের মধ্যে যেন ওই আস্থাটা আসে যে সত্যি এই বর্বরতার একটা বিচার হবে। ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪, এবং এই স্বাধীনতা সামনের দিনগুলোতেও বাংলাদেশে থাকবে এবং আর কখনোই একটি স্বাধীন ভূখণ্ডে এদেশের মানুষ আর পরাধীন অনুভব করবে না। দর্শক, এ বিষয়ে আরো জানাতে চলে যাচ্ছি জাতীয় স্মৃতিসৌধে। সেখানে আছেন সহকর্মী ইমরুল আহসান। ইমরুল, সর্বস্তরের জনগণের জন্য তো উন্মুক্ত করে দেয়া হয়েছে, এখন কারা শ্রদ্ধা জানাচ্ছেন, সর্বস্তরের মানুষের উপস্থিতি কেমন দেখছেন? সুবন, সকাল ৬টার আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ওনার শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এই রাষ্ট্রীয় আচারটি শুরু হয়। তারপর প্রধান উপদেষ্টা তিনি শ্রদ্ধা নিবেদন করেন। তারপর উপদেষ্টা মণ্ডলী যারা সদস্য রয়েছেন তারাও শ্রদ্ধা নিবেদন করেন। তারপর আসলে সর্বসাধারণের জন্য এই সাভারের জাতীয় স্মৃতিসৌধ সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সোয়া ৬টা এর পরপরই। তবে যেহেতু রোজার দিন, আমরা দেখেছি যে প্রথম ১ ঘন্টায় আসলে সাধারণ মানুষের খুব বেশি উপস্থিতি ছিল না। তবে ৭টার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এখানে হাজির হয়েছেন এবং তারা একে একে যে মহান মুক্তিযুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছেন, পুষ্পাঞ্জলি অর্পণ করছেন এই শহীদ বেদিতে। বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে এখানে দলে দলে আসা হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এখানে বিএনপির পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করবে। তবে ইতিমধ্যে আমরা দেখেছি যে ঢাকা জেলা অর্থাৎ সাভারের নেতাকর্মীরা এখানে অসংখ্য নেতাকর্মী হাজির হয়েছেন। এছাড়া নবগঠিত যে তরুণদের দল এনসিপি, তাদের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে তারা আসার কথা রয়েছে। তো সব মিলিয়ে সাধারণ মানুষ যেটা বলছেন যে একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে যে উদ্দেশ্য নিয়ে এই মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই প্রায় ৫.৫ দশকের এই পথ চলায় মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার অনেক কিছু অপূর্ণতা রয়ে গিয়েছে। তবে ২৪-এর যে গণ অভ্যুত্থান হয়েছে এবং এই গণ অভ্যুত্থানের পথ ধরে মানুষ প্রত্যাশা করছেন যে সেই অপূর্ণতাকে কাটিয়ে একটি বৈষম্যহীন এবং শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো বাংলাদেশে গড়ে উঠবে, এমনটি সাধারণ মানুষ তাদের প্রত্যাশার কথা জানাচ্ছেন। সুবন। ইমরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের খবর। ৫৪ বছর আগে জীবনের সব মায়া ছেড়ে দেশের জন্য যারা বিলিয়ে দিয়েছিলেন নিজের শেষটুকু, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সূর্যোদয়ের মুহূর্তে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। জাতির পক্ষ থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মুক্তিযুদ্ধে জীবনদানকারী বীর শহীদদের প্রতি এগিয়ে দেন ভালোবাসার শ্রদ্ধার্ঘ্য।
এরপর শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 বাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি জানায় রাষ্ট্রীয় সালাম। এরপর উপদেষ্টা পরিষদের সদস্যরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। ব্যক্তি এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যমত করব, কিন্তু এক একজন মানুষ তো এক একটা বিষয় এক একভাবে দেখে, দৃষ্টিভঙ্গি এক একভাবে আনে। তো সেই দৃষ্টিভঙ্গির যে তফাৎগুলো আছে সেগুলোকে কমিয়ে কমিয়ে একটা জায়গায় নিয়ে আসা, সেটা একটু সময় লাগবে, একটা প্রক্রিয়ার ব্যাপার। সেখানে নিশ্চয়ই তারা সব কিছুর ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকেই প্রাধান্য দেবেন, এবং তারা তো আরও অনেক বেশি অভিজ্ঞ আমাদের অনেকের চাই। 71 এই দেশকে জন্ম দিয়েছে এবং আমরা একটা স্বাধীনতা অর্জন করেছি, একটি রক্তক্ষয়ী স্বাধীনতা। কিন্তু বিগত 16 বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। একে একে প্রধান বিচারপতি ও শহীদ পরিবারের সদস্যরাও শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হলে স্মৃতিসৌধে ঢল নামে অসংখ্য মানুষের। শ্রদ্ধা জানানো হয় বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। অনৈক্য কিছু নাই, স্বার্থের সংঘাত আছে। প্রত্যেকটা দলের যার যার একটা ইথিক্যাল জায়গা আছে, যার যার একটা মতাদর্শ আছে, যার যার মতাদর্শ থেকে তারা মানে একটা কথাবার্তা বলে যাচ্ছে। এটা অনৈক্য আমি বলবো না, তবে যদি অনৈক্য কেউ বলে, এটাকে আমি এমন করে বলবো যে এমন সময় যদি কখনো আসে জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ঐক্যের প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাবে। আমরা যদি 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে চাই, দেশের স্বার্থকে আমরা রক্ষা করতে চাই, তাহলে আমরা এই একই পাটাতনে থেকে আমাদের পরস্পর ভিন্ন মত, ভিন্ন লক্ষ্য থাকা সত্ত্বেও আমরা মনে করি সেই একই পাটাতনে থেকেই আমাদেরকে সামনের দিনে এগোতে হবে। জনগণের যে সংস্কার এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে কেউ সরে যায় তাহলে অবশ্যই তাদের সাথে আর ঐক্যের সুযোগ থাকবে না। নানা চড়াই উতরাই পেরিয়ে 54 বছর পূর্ণ করল স্বাধীন বাংলাদেশ। 5.5 দশকের পথ চলায় মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার অনেক কিছুরই অপূর্ণতা রয়ে গেছে। তবে 24-এর গণ অভ্যুত্থানের পথ ধরে পেছনে সে অপ্রাপ্তি কাটিয়ে বৈষম্যহীন ও শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো গড়ে উঠবে দেশে, এমন প্রত্যাশা সর্বস্তরের মানুষের। ইমরুল আহসান, এনটিভি নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। আমরা এবারে চলে যাচ্ছি জাতীয় স্মৃতিসৌধে। সেখানে আছেন আমাদের সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। জানছি সেখানকার পরিস্থিতি। সাদেক, শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় কেমন দেখছেন? লোপা, শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় সকাল থেকে আমরা লক্ষ্য করেছি, এখন কিছুটা কম। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শহীদ মিনারের শেষ প্রান্তে ফুলের শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে স্মরণ করেছেন। এখন ভিড় তুলনামূলক কম। কিছুক্ষণ আগে ট্যাক্সিস বার আইনজীবী সমিতি, বিভিন্ন জায়গা থেকে আইনজীবীর লোকজন এসেছেন। কিছুক্ষণ আগে ডক্টরস অ্যাসোসিয়েশনের কিছু লোক এসেছেন। এর বাইরে আমরা এলাকার আশপাশে যে মানুষগুলো রয়েছে ব্যক্তি পর্যায়ে, তারা লাল সবুজের পতাকা, লাল সবুজের রঙে তাদের এখানে এসেছেন। একই সঙ্গে অনেকে পতাকা বহন করছেন। তবে আমরা সকালবেলা উপচে পড়া ভিড় দেখেছি, বিশেষ করে বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো, শ্রমিক দল, বিএনপির স্বেচ্ছাসেবক দল অথবা মূল যে বিএনপি, তাদের কিন্তু বড় ধরনের একটি জমায়েত দেখেছি। তার সাথে আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তাদের একটি বড় জমায়েত দেখেছি। তার সাথে নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, জনতার দল, এই ধরনের নতুন নতুন যে দলগুলো তৈরি হয়েছে তারাও কিন্তু আজকে শ্রদ্ধা জানাতে আসে। বিপরীতে আমরা দেখিনি যে 12 দল সহ আওয়ামী লীগের যে মূল সংগঠনের সেটির উপস্থিতি খুব একটি দেখা যায়নি। তবে এখন যেটি আছে যে মানুষের কম চাপের কারণে মূল যে ফটকটি সেটি বন্ধ করে দেয়া আছে, তার পাশে ছোট্ট একটি জায়গা দিয়ে কিছু মানুষ ব্যক্তি পর্যায়ে প্রবেশ করছেন। এখন আসলে ভিড় তেমন নেই বললে বলা চলে। এই অবস্থায় চলছে এখন পর্যন্ত। যেহেতু রমজান মাস, এই কারণে ধারণা করা হচ্ছে যে অনেকে এখানে আসেননি, এই ধরনের কথা বলা হচ্ছে। তবে এখন পর্যন্ত যারা বিভিন্ন ছাত্র সংগঠন, শিক্ষার্থী, বুদ্ধিজীবী, বিভিন্ন জায়গা থেকে যে রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক দল, তারা এখানে এসে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন জাতির
শ্রেষ্ঠ সন্তানদেরকে, এবং বলেছেন বাংলাদেশ যেন ভবিষ্যতে আর কোনো ধরনের হোঁচট না খায়, রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে এমন আশা ছিল তাদের। তো লোপায় ছিল সর্বশেষ অবস্থা। জানছিলাম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের খবর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তার দল ক্ষমতায় যাবার জন্য নয়, জাতির কল্যাণের জন্য দ্রুত নির্বাচনের কথা বলছে। কারণ দ্রুত নির্বাচন না হলে দেশে বিভিন্ন সংকট দেখা দেবে। সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে এসব কথা বলেন তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপি হতাশ, কারণ তিনি নির্বাচনের রোড ম্যাপ নিয়ে কোনো কথা বলেননি। আর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার ভাষণে জিয়াউর রহমানের নাম উচ্চারণ করা হয়নি জানিয়ে মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস আওয়ামী লীগের মতো কেউ বিকৃত করুক সেটা কাম্য নয়। বিএনপি নেতাকর্মীরা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছি না। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতা সামগ্রীকে রক্ষা করার স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে, নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা বলছে। ঈদ উল ফিতর উপলক্ষে রেলপথে আগাম ঈদ যাত্রায় স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা। তবে নির্দিষ্ট কয়েকটি গন্তব্যে যাত্রী চাপ বেশি থাকায় ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি যাত্রীদের। অপরদিকে সড়ক পথেও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে। ঈদকে কেন্দ্র করে টিকিটের অতিরিক্ত দাম নেয়ার অভিযোগ যাত্রীদের। আরও জানাচ্ছেন আরফাত ইসলাম। যান্ত্রিক নগরীর কোলাহল থেকে ঈদের ছুটিতে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। রেলপথে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে ও শৃঙ্খলা রক্ষায় ঢাকা রেলওয়ে স্টেশনে যাত্রীদের 3 স্তরের টিকিট চেকিং পার হয়ে প্ল্যাটফর্মে যেতে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে সবকিছুই ভালো আছে। অন্যান্যবার যে ধরনের টিকিট কাউন্টারে বা ওইখানে যে ঝামেলাগুলি হয়, এবার সেগুলো আমরা পোহাতে হয়নি। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানান যাত্রীরা। একসাথে যাইতেছি, খুব ভালো লাগতেছে। আর ওভারঅল ব্যবস্থাপনা অনেক সুন্দর, বাইরের কোনো মানুষজন নাই, সবাই টিকিট কেটে ঢুকতেছে। এই তো অনেক ভালো লাগতেছে, খুশি লাগতেছে, বাড়িতে যাবো, ঈদ করবো। যাত্রী অনেক চাপ, ভিতরে দাঁড়ায় থাকার জায়গাও নেই। এদিকে আগাম ঈদ যাত্রায় সড়ক পথেও যাত্রী চাপ বাড়ছে। গাবতলী বাস টার্মিনালে গত কয়েকদিনের তুলনায় যাত্রী উপস্থিতি বেশি। মহাসড়কে যানজট এড়াতে কাজ করছে ট্রাফিক পুলিশ। যাত্রীদের নিরাপত্তায় স্থাপন করা হয়েছে পুলিশ কন্ট্রোল রুম। সবার সাথে দেখা হবে, সবাই একসাথে ঈদ করবো, এটাই তো আনন্দ। খুশিতে আছে যে ঈদে বাড়ি যাব, সবাই একসাথে ঈদ করব। তবে ছুটির দিন হওয়ায় তুলনামূলক ভিড় কম বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। আর টিকিটের বাড়তি দাম রাখার অভিযোগ যাত্রীদের। কালকে টুকটাক ছিল, এখন আজকে চাপ নাই। আশা করি যে কালকে সকাল থেকে চাপ হইতে পারে। এবার যেহেতু লং ছুটির কারণে যাত্রী একটু ধীরে ধীরে আসা করছে। ভাড়া হচ্ছে আপনার নরমালের তুলনামূলক একটু বেশি। অনেকক্ষণ দাঁড়াইছিলাম, দাঁড়াই থাকার পরে টিকিট পাইছি, কিন্তু 600 টাকা ভাড়া, 400 টাকার জায়গায়। তারা বললো যে এখন তারা নাকি আসার সময় খালি গাড়ি আসতে হয়, তো সেই জন্য আর কি সেটা এখান থেকে মেকআপ করতেছে। আগামী 2-1 দিনের মধ্যেই ভিড় বাড়বে বলে প্রত্যাশা বাস মালিকদের। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। 4 দিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে তার এ সফরের ফলে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা চীনে হাইনান প্রদেশে অনুষ্ঠেয় 2025 সালে দি বোরো ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে 27 মার্চ পেনিং প্ল্যানারিতে অংশগ্রহণ করবেন। 28 মার্চ প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক অনুষ্ঠিত হবে। এ সফরে কোনো চুক্তি সই হচ্ছে না, তবে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায়ে প্রথম দ্বিপাক্ষিক সফর হওয়ায় এটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। প্রধান উপদেষ্টার সফরটি ভূ রাজনীতিতে ভারসাম্য বজায় রাখতে সহায়ক হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।
রিলে পদ্ধতিতে সরিষা আবাদ পাল্টে দিয়েছে নড়াইলে কৃষি ব্যবস্থা। এই পদ্ধতিতে আবাদ করে 2 ফসলি জমি রূপান্তরিত হচ্ছে 3 ফসলি জমিতে। শুধুমাত্র রিলে পদ্ধতিতে সরিষা চাষে কৃষকের ঘরে আসবে অন্তত 4 কোটি টাকা। জমিতে বাড়তি ফসল উৎপাদন করে লাভবান হচ্ছে কৃষকরা। কম খরচে বেশি লাভ হওয়ায় সরিষা আবাদে ঝুঁকছে এই জনপদে চাষিরা। আর প্রতি বছরই বাড়ছে সরিষার আবাদ। ঈদ দোরগোড়ায় তাই শেষ মুহূর্তে জমে উঠেছে খুলনার বিপণী বিতান ও শপিং মলগুলো। বিদেশি পোশাকের পাশাপাশি উঠেছে বাহারি রঙের দেশীয় পোশাক। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠেছে ঈদের কেনাকাটা। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। ক্রেতাদের আকর্ষণ করতে বর্ণিল সাজে সেজেছে খুলনার নিউ মার্কেট, নিক্সন মার্কেট সহ বড় বড় শপিং মলগুলো। শেষ মুহূর্তে পছন্দের পোশাকটি কিনে নিতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে কেনাকাটা। বিপণী বিতানগুলোতে এবছর ভারতীয় পোশাক নেই বললে চলে, তবে কদর বেড়েছে পাকিস্তানি 3 পিস পাঞ্জাবির। এবারের আকর্ষণ হলো পাকিস্তানের আদানুর, মারিয়াবি, সাদাবাহার, আলিয়া কাট। তবে দাম বেশি বলে ক্রেতাদের রয়েছে অভিযোগ। দাম তো হচ্ছে একেবারে আকাশচুম্বী, কোনো কিছু কম নেই। সব পাকিস্তানি ড্রেস, জিমুচু আছে, গুলাগা। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নগরের বিভিন্ন মার্কেট, বিভিন্ন বিতানগুলো জমে উঠেছে। অনেকে পছন্দের পোশাকটি কিনে নিতে দোকানে ভিড় করছেন। শপিং মলগুলোতে দেশীয় পোশাকের পাশাপাশি ভারতীয় ও পাকিস্তানি ড্রেস উঠেছে। পোশাকের পাশাপাশি জুতো ও কসমেটিক্সের দোকানগুলোতে ভিড় বাড়ছে। যে অবস্থা আছে হয়তো আশা করি আর সামনে কিছুদিন বাকি আছে, বাকি দিনগুলো হয়তো আমাদের প্রত্যাশা যে কিছু একটা হবে। ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তার পাশাপাশি চুরি ছিনতাই রোধে পুলিশি তৎপরতা বাড়ানোর কথা জানালেন এই কর্মকর্তা। আমাদের পর্যাপ্ত পুলিশ ব্যবস্থা রেখেছে। আমাদের থানা পুলিশ, ফাঁড়ির পুলিশের পাশাপাশি পুলিশ লাইন্স থেকে আমরা অনেক পুলিশ পেয়েছি। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। রাজধানীর শপিং মলে এখন তিল ধরনের ঠাঁই নেই। ক্রেতা বিক্রেতাদের ঠাসাঠাসিতে সরগরম ঈদ বাজার। এবারের ঈদের দীর্ঘ ছুটির উচ্ছ্বাসের আভাস মিলছে এখনই। একদিকে দীর্ঘ ছুটিতে প্রিয়জনের কাছে যাবার আনন্দ, অন্যদিকে প্রিয়জনকে সাজাতে এত তোড়জোড়। দিনভর শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত বেশিরভাগ নগরবাসী। সাদরিনা খন্দকারের রিপোর্ট। মানুষের হই হুল্লোড়, দরদামের বাকবিতণ্ডা আর গরম সব মিলিয়ে রাজধানীর ফুটপাত থেকে শপিং মল সবখানেই ঈদের কেনাকাটার এমন চিত্র। স্বাধীনতা দিবস কেনাকাটায় যুক্ত করেছে আরেকটি ছুটির দিন। তাই তো সকাল থেকেই পছন্দের কেনাকাটার শেষটা সেরে নিতে দোকানে দোকানে ভিড় ক্রেতাদের। বাড়ি ফেরার আগে তাই এই দিনটাতে সবটা সেরে নিতে চাইছেন। এখনো দেখা হচ্ছে আর কি, এখনো কেনাকাটা হয় নাই। দেখি যদি ভালো লাগে অবশ্যই কিনবো। আমার টুইন বেবি আছে, টুইন বেবি কাপড় চোপড় কিনছি। আর ছেলে কাপড় চোপড় কেনা হয়ে গেছে। আর বাবার জন্য আর ভাইয়ের জন্য, ওনাদের জন্য পাঞ্জাবি কেনাকাটা হলো। আমার জন্য কেনাকাটা হয় নাই, সো আমার মেয়ের জন্য, আমার হাজবেন্ডের জন্য, আমার মেয়ের হাজবেন্ডের জন্য কেনাকাটা করেছি। বাট আর আসছে মেয়ের জন্য কেনাকাটা করার জন্য। এবার আগের বছরের তুলনায় সারা রমজান জুড়ে ক্রেতা সমাগম কম থাকলেও ছুটির দিনগুলোতেই ক্রেতাদের ভিড় বাড়ে। তাই ছুটির দিনে বেচা বিক্রি ভালোই চলছে বলে জানান ব্যবসায়ীরা। নিউ মার্কেটে কাস্টমারও আছে, বেচা কেনা আছে মোটামুটি। আর শুক্রবারের দিন তো আশা করি ভালোই হবে। আরো হয়তো অনেকে দেশে চলে যাবে কেনাকাটা করে। আজকে আমাদের এই বেচা কিনে শেষ করতে হবে। অল্প ঢাকা শহর এখানে আমরা আশা করতেছি আল্লাহর রহমতে বেচা কেনা হবে, কারণ আপনি আজকে বুধবার, শুক্রবার, বৃহস্পতিবার, শুক্রবার আল্লাহর রহমতে বেচা কেনা ভালো হবে। শপিং এর এই ব্যস্ততা ঈদের আমেজকে আরো বাড়িয়ে তুলবে। চলবে চাঁদ রাত পর্যন্ত। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। ঈদ যাত্রায় গণপরিবহনে 832 কোটি 30 লাখ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করা হবে বলে পর্যবেক্ষণ প্রকাশ করেছে যাত্রী কল্যাণ সমিতি। তারা বলছেন সবচেয়ে বেশি অতিরিক্ত ভাড়া আদায় হতে পারে রাইড শেয়ারিং মোটরসাইকেলে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঈদযাত্রা গণপরিবহনে নৈরাজ্য নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। তাদের দাবি অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সরকারি পদক্ষেপ যথেষ্ট নয়।
এছাড়া লঞ্চ, বাস, গাড়িতে প্রায় 2-3 গুণ বেশি ভাড়া আদায় চলছে বলে দাবি করে সংগঠনটি। 20 থেকে 31 মার্চ পর্যন্ত যাত্রী কল্যাণ সমিতির প্রতিনিধি দল মাঠ পর্যায়ে থেকে অতিরিক্ত ভাড়া পর্যবেক্ষণ করছে। এবারের ঈদ যাত্রায় পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর ভূমিকা নেই বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। এই অতিরিক্ত ভাড়া চাঁদাবাজির প্রধান উৎস হিসেবে এখন থেকে এস্টাবলিশ হয়ে যাবে। যখনই একটা অবৈধভাবে ভাড়া আদায় হয় তখন চাঁদাবাজরা একটা সুযোগ নেয়। পরিবহনে 1 টাকা চাঁদাও পরিবহন মালিকরা কিন্তু জমি বিক্রি করে এনে দেন না। এই টাকাটা বাড়তি ভাড়া আকারে আমাদের পকেট থেকে আদায় করা হয়। সংবিধান পুনর্লিখন এবং গণপরিষদ নির্বাচন ছাড়া যে সংস্কারের জন্য 24-এ ছাত্র জনতা জীবন দিয়েছে তা সফল হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। রাজধানীর ইস্কাটনে মাসব্যাপী নাগরিক পার্টির গণ ইফতারে তিনি বলেন, 71 সালে স্বাধীনতা অর্জন করলেও সাম্য ও বৈষম্যহীন দেশ গড়তে সংস্কার প্রয়োজন। বিজয়নগরে শ্রম ভবন প্রাঙ্গণে বিকেলে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইং শ্রমিকদের বকেয়া বেতন ও পূর্ণ বোনাসের দাবিতে এবং শ্রমিক আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে। একই দাবিতে বিকেল 4টায় সমাবেশ করে গণতান্ত্রিক অধিকার কমিটি। তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদ হটানোর পরও শ্রমিক ও মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, যা স্বাধীনতা দিবসে লজ্জার। অবিলম্বে শ্রমিকদের পাওনা মিটিয়ে মালিকদের বিচারের আওতায় আনার দাবিও জানান তারা। যদি 24-এর অভ্যুত্থান না ঘটতো তাহলে আমরা 71-এর যে বাংলাদেশ পেতে চেয়েছিলাম সেই বাংলাদেশকে আমরা চিরতরে হারিয়ে ফেলতাম। ঠিক ঠিক। বাংলাদেশে যে বিদেশি শক্তিগুলো সক্রিয় ছিল, বিশেষত বাংলাদেশের পররাষ্ট্রনীতি থেকে বাংলাদেশের রাষ্ট্রীয় সকল পলিসিকে যেভাবে ভারত রাষ্ট্রের কাছে বেছে দেওয়ার নীল চক্রান্ত করা হয়েছিল, সেই চক্রান্তের বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান ছিল 24-এর গণ অভ্যুত্থান। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে শক্ত অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। এমন তথ্য জানিয়েছে গার্মেন্টস শিল্প মালিকদের সংগঠন বিজেএমইএ। সংগঠনটি দেয়া রপ্তানির পরিসংখ্যান থেকে জানা গেছে, 2023 সালে সারা বিশ্ব থেকে $81 বিলিয়ন বেশি পোশাক আমদানি করে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশ থেকে আমদানি করেছে $7.25 বিলিয়ন পোশাক, যা মোট আমদানির 8.89%। প্রায় একই হারে আমদানি হয়েছে 2024 সালেও। গত বছর বাংলাদেশ থেকে $7.4 বিলিয়ন পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রে, যা দেশটির করা মোট আমদানির 8.85%। সংগঠনটির পরিচালক মহিউদ্দিন রুবেল জানান, গ্যাস, বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ ও সরকারি নীতি সহায়তা দিলে রপ্তানি আরও বাড়ানো সম্ভব। কমপ্লায়েন্স থেকে শুরু করে গ্রিন ইনিশিয়েটিভ থেকে শুরু করে লেবার রাইটস এর জায়গাগুলোতে আমরা অনেক কাজ করার চেষ্টা করেছি, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন এবং এই জায়গাগুলোতে আমরা কাজ করেছি। সো ডেফিনেটলি সেটার একটা রেজাল্ট, লং টার্ম রেজাল্ট কিন্তু আমরা এখন আস্তে আস্তে পাচ্ছি। এবং যেহেতু ওদের ইকোনমি বেটার হচ্ছে, ওদের সেলস বাড়ছে, অবভিয়াসলি সেটার রেজাল্ট সামনের দিনে আমরা আরো বেশি পাবো বা দেখতে পাবো বলে মনে করি।